নমস্কার, আপনারা দেখছেন আপডেট পত্রিকা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। ওয়াকফ অশান্তিতে মৃত ৩, গ্রেপ্তার ২২১। হটস্পট মুর্শিদাবাদ নিয়ে এবার বড় সিদ্ধান্ত জাতীয় মানবাধিকার কমিশনের। গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে, কাজল ঘনিষ্ঠর কার্যালয় দখল করে তালা ঝোলালো অনুব্রত অনুগামীরা। মুখের কথায় না হলে লাঠি পেটাই একমাত্র পথ, মুর্শিদাবাদের অশান্তি নিয়ে মুখ খুললেন যোগী। বাংলাদেশে পালানোর ছক কষছিল দুষ্কৃতীরা, শামসেরগঞ্জে বাবা ছেলে খুনে গ্রেপ্তার ২ জন। ইচ্ছে করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে দর্শকদের ভূমিকায় মমতা, ওয়াকফ অশান্তি নিয়ে দিলীপ। তালিবানের সঙ্গে ডাবল গেম, পাকিস্তানের মুখোশ টেনে খুললেন জয়শঙ্কর। মুখ্যমন্ত্রীর নামে ফেসবুকে বিতর্কিত পোস্ট, গ্রেপ্তার প্রাক্তন রেলকর্মী। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে বড় ভাঙন বিহারে। এবার আসছি বিস্তারিত খবরে। ওয়াকফ আইনের বিরোধিতায় কয়েকদিন ধরে লাগাতার উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদ। টানা কয়েকদিন জেলার একাধিক এলাকায় পরপর হিংসা বিক্ষোভের ঘটনা জায়গা করে নিয়েছে সংবাদ শিরোনামে। ৩ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে গ্রেপ্তার হয়েছে ২০০-রও বেশি, নামানো হয়েছে আধা সেনা। তবে মুর্শিদাবাদের হিংসার ঘটনার জাতীয় রাজনীতিতে হয়ে উঠেছিল আলোচ্য বিষয়। একটি অভিযোগ জমা পড়েছিল জাতীয় মানবাধিকার কমিশনে, যার ভিত্তিতে এবার সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে চলেছেন তারা। মুর্শিদাবাদে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে তা খতিয়ে দেখতে একটি টিম পাঠানোর কথা জানিয়েছে কমিশন। বলা হয়েছে, পরিস্থিতির গুরুত্ব বিচার করেই এনএইচআরসি ডিরেক্টর জেনারেল তদন্তকে নির্দেশ দেওয়া হয়েছে মুর্শিদাবাদের টিম পাঠাতে। মুর্শিদাবাদে গিয়ে টিম ঘটনা খতিয়ে দেখে তদন্ত করবে। মুর্শিদাবাদে একাধিক জায়গায় তুঙ্গে উঠেছিল উত্তেজনা, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের মুখোমুখি সংঘর্ষও হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এই ঘটনায় এখনো পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ২ জনকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। অন্যদিকে একজনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। গ্রেপ্তার হয়েছে ২২১ জন। প্রথমে পরিস্থিতি সামাল দিতে রাজ্য পুলিশের সঙ্গে বিএসএফ মোতায়েন করা হয়েছিল। পরবর্তীকালে জনস্বার্থ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে আধা সেনা মোতায়েন করা হয় মুর্শিদাবাদে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে খবর। এই পরিস্থিতিতেই জেলায় তদন্ত আসছে জাতীয় মানবাধিকার কমিশনের টিম। তবে তারা কবে আসছে তা জানানো হয়নি। তদন্ত করে ৩ সপ্তাহের মধ্যে কমিশনকে রিপোর্ট জমা দেবে এই টিম। সেই মতো পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে কমিশনের তরফে। বীরভূমে তৃণমূল কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়, তবে এবার সেই দ্বন্দ্ব কার্যত দলীয় কার্যালয় দখলের রূপ নিল। সিউড়ি ২ নম্বর ব্লকের পুরন্দরপুরে কাজল শেখ ঘনিষ্ঠ ব্লক সভাপতি নুরুল ইসলামের ব্যবহৃত দলিত কার্যালয়ে এই কাজ করলো অনুব্রত মণ্ডল অনুগামীরা। মেরে দেওয়া হলো নতুন তালা, আর তার বদলে দেওয়া হলো পার্টি অফিসের নাম। এখন তা বাসুদেব রায় ভবন নামে পরিচিত। নুরুল ইসলাম, যিনি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ, জানিয়েছেন এই ঘটনা তার অজান্তেই ঘটেছে। পূর্বের কোনো নোটিশ ছাড়াই পার্টি অফিসের দরজায় অন্য তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তাকে কার্যত প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে অনুব্রত ঘনিষ্ঠ কার্যকারী সভাপতি অশ্বিনী মণ্ডল দাবি করেছেন, নাম পরিবর্তনের বিষয়ে আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গত কয়েক সপ্তাহ ধরেই পুরন্দরপুর এবং তার আশেপাশের এলাকায় ২ গোষ্ঠীর টানাপোড়েন চোখে পড়েছে। অঞ্চল সভাপতিরা একে একে অনুব্রত শিবিরে ঝুঁকছেন, ফলে কাজল ঘনিষ্ঠ নুরুল ইসলামকে ঘিরে বাড়ছে বিরোধ। তৃণমূলের জেলা রাজনীতিতে দীর্ঘদিনের ২ স্তম্ভ কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের অনুগামীদের এই প্রকাশ্য সংঘাতে শাসক দলের অন্দরে চরম অস্বস্তি তৈরি হয়েছে। বিশেষ করে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই দ্বন্দ্ব কতটা বিস্ফোরক হতে পারে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এইভাবে প্রকাশ্যে পার্টি অফিস দখল এবং নাম বদলের ঘটনা বীরভূমের তৃণমূল রাজনীতিতে নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ওয়াকফ সংশোধনী আইন বিরোধী আন্দোলনের জেরে অশান্তির ছবি দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায়। এবার সেই ইস্যুতেই রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি। গত শুক্রবার থেকে মুর্শিদাবাদে বোমাবাজি, চরম অশান্তির ছবি দেখা গিয়েছে। একের পর এক বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই পরিস্থিতিতে যোগী বললেন, বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করার একমাত্র পথ হলো ডান্ডা। বাংলা জ্বলছে আর মুখ্যমন্ত্রী চুপ করে আছেন। মঙ্গলবার উত্তরপ্রদেশের হারদইতে এক জনসভায় যোগী আদিত্যনাথ দাবি করেন, ২০১৭ সালের আগে প্রতি ২-৩ দিন অন্তর অশান্তি হতো। বিজেপি ক্ষমতায় আসার পর সেটা কমেছে, আর বিক্ষোভকারীদের ডান্ডা অর্থাৎ লাঠি মেরেই শান্ত করার যায় বলেই মন্তব্য করেছেন তিনি। বাংলার কথা বলতে গিয়ে এদিন এক হিন্দি প্রবাদ শোনা যায় যোগীর মুখে, যার বাংলা তর্জমা করলে হয়, যারা মুখের কথায় শান্ত হচ্ছে না তাদের লাঠিপিটা করেই নিয়ন্ত্রণ করা উচিত।
আর তার আরও দাবি, নিরপেক্ষতার নামে বিক্ষোভকারীদের স্বাধীনতা দিচ্ছে বাংলার সরকার। কংগ্রেস এবং সমাজবাদী পার্টি কেন বাংলার পরিস্থিতি নিয়ে মুখ খুলছে না, সেই প্রশ্নও তুলেছেন যোগী। তার দাবি, বাংলাদেশে যা হয়েছে তাকেও সমর্থন করেছে বিরোধীরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, যদি বাংলাতে এত পছন্দ হয় তাহলে সেখানেই চলে যান, ভারতের বোঝা বাড়ানোর দরকার নেই। মুর্শিদাবাদের জাফরাবাদে প্রবীণ পিতা এবং পুত্রকে নৃশংসভাবে খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত কালু এবং দিলদারের বাড়ি জাফরাবাদে। পুলিশ সূত্রে খবর, ৭৪ বছর বয়সী হরগোবিন্দ দাস এবং তার ৪০ বছর বয়সী পুত্র চন্দন দাসের মৃত্যুর পর থেকে অভিযুক্তরা পলাতক ছিল। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এই গ্রেপ্তারি নিয়ে জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজনকে বীরভূম থেকে এবং অন্যজনকে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনার সঙ্গে আরও অভিযুক্ত থাকতে পারে এবং তাদের খোঁজে তল্লাশি অভিযান চালানো রয়েছে। উল্লেখ্য, সম্প্রতি জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে তাদের বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনায় তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং সেই সূত্র ধরেই এই দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ এখনও খুনের মোটিভস এবং অন্যান্য সম্ভাব্য অভিযুক্তদের সন্ধান করছে। ইচ্ছাকৃতভাবে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। বাংলায় ওয়াকফ আইনের বিরোধিতায় যে বিক্ষোভ চলছে সেই নিয়ে মন্তব্য করতে গিয়ে এমনই অভিযোগ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর তার জন্য প্রত্যক্ষভাবে দায়ী করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুর্শিদাবাদ থেকে শুরু করে ভাঙড়, গত শুক্রবার থেকে লাগাতার ওয়াকফ ইস্যুতে অশান্তি হচ্ছে বাংলায়। পুলিশের গাড়ি জ্বালানো থেকে শুরু করে তাদের উপর হামলা, সাধারণ মানুষের ঘরবাড়ি পোড়ানো, খুন, বাড়ি ছাড়া করা সবই হয়েছে এ রাজ্যে। এমনকি বিএসএফ এর ওপর হামলার ঘটনাও ঘটেছে। বিজেপি নেতার দাবি, একটা সম্প্রদায়ের মানুষ তাণ্ডব চালালেও কড়া পদক্ষেপ নেওয়াই হচ্ছে না। রাজ্য পুলিশের ভূমিকার সমালোচনা করে দিলীপ বলেন, বিভিন্ন ক্যাম্পে বিএসএফ থাকলেও তারা কোথায় যাবেন সেই ব্যাপারে নিশ্চিত করেনি পুলিশ। সুতি, ধুলিয়ান, শামসেরগঞ্জের মতো জায়গায় রাতের পর রাত, দিনের বেলাতেও তাণ্ডব চলছে। রাস্তার দুপাশে আগুন জ্বলছে, কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। বিজেপি নেতার স্পষ্ট কথা, ইচ্ছে করে হিন্দুদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, এটা পশ্চিমবঙ্গ সরকারের নীতি। সোমবার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছিল ভাঙড়ে। বাসন্তী হাইওয়েতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় আইএসএফ কর্মী সমর্থকদের। সেখানেও পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে ওয়াকফ আইনের বিরোধিতায়। দিলীপের বক্তব্য, ভাঙড়ে হিংসার ঘটনা নতুন নয়। পাওয়ার গ্রিডের আন্দোলন থেকে পঞ্চায়েত নির্বাচন, সবসময় সেখানে সম্পত্তি নষ্ট করা হয়েছে, মানুষ মারা গিয়েছে। এগুলো কি ধরনের প্রতিবাদ কারো জানা নেই, তবে এগুলো আটকানোর কোনো চেষ্টা করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় দর্শকের মতো ভূমিকা পালন করেছেন, অভিযোগ দিলীপের। বাংলা ছাড়া আর কোনো রাজ্যে ওয়াকফ নিয়ে আন্দোলন হচ্ছে না, তাহলে কি বাংলায় যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনেই হচ্ছে? এমন প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি। সোমবার কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করে সম্প্রীতির বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু দিলীপ বলছেন, সম্প্রীতি বজায় রাখতে গিয়ে হিন্দুদের পিঠে দেওয়ালে ঠেকে গেছে, রাজ্য হিন্দু শূন্য হয়ে যাচ্ছে। বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকায় উত্তেজনা ছড়াচ্ছে, যা হচ্ছে তা মমতার নির্দেশে। রাজ্যের গোটা পরিস্থিতির জন্য দায়ী মুখ্যমন্ত্রী, দাবি তার। পাকিস্তান কিভাবে আফগানিস্তানে পথ হারিয়েছে এবং কিভাবে তারা নিজেদের তৈরি সন্ত্রাসের ফাঁদে আটকে পড়ছে, সেই পর্দা ফাঁস করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এ নিয়ে মঙ্গলবার গুজরাটের চরতর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের ডাবল গেম খেলছিল। তা তালিবান এবং অন্য পক্ষের সাথে চলেছিল পাকিস্তান, কিন্তু যখন আমেরিকানরা চলে গেল তখন পাকিস্তান আর তাদের ডাবল গেম টিকিয়ে রাখতে পারল না। জয়শঙ্কর বলেন, এই গোটা অঞ্চলে সন্ত্রাসবাদের ইন্ডাস্ট্রি খুলে রেখেছে পাকিস্তান, তবে এবার সন্ত্রাসবাদের কারখানা তারা খুলে রেখেছিল, এখন সেটাই পাকিস্তানের পাল্টা ক্ষতি করছে। উল্লেখ্য, বিগত দিনে তালিবানের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক ক্রমেই তলানিতে গিয়ে ঠেকেছে। আফগান মাটিতে হামলা চালিয়ে পাকিস্তান নিরাপরাধ মানুষদের মেরে ফেলেছে বলে অভিযোগ করেছে কাবুল। এদিকে টিটিপির ক্রমাগত হামলায় জর্জরিত পাক সেনা। এই আবহে আফগান শরণার্থীদের দেশ ছাড়া করতে উঠে পড়ে লেগেছে পাকিস্তান সরকার। তা নিয়ে খৈবার পাখতুনখোয়া প্রদেশে জোর তরজা চলছে। এইসবের মাঝে ইসলামাবাদের একসময়কার বেস্ট ফ্রেন্ড তালিবান হয়ে উঠেছে তাদের পয়লা নম্বর শত্রু। একদিকে তালিবানের সঙ্গে ভারতের সম্পর্ক গড়ে উঠেছে বিগত দিনে, এদিকে মঙ্গলবার অনুষ্ঠানে জয়শঙ্কর বললেন, ভারত নতুন উচ্চতায় পৌঁছেছে, কিন্তু সন্ত্রাসবাদের ক্ষত আমাদের গায়ে দৃঢ়ভাবে রয়ে গিয়েছে। তার কথায়, বর্তমানে আমাদের ব্র্যান্ড হচ্ছে প্রযুক্তি, এটাই পাকিস্তানের সঙ্গে আমাদের পার্থক্য। যদি সন্ত্রাসবাদ হয় আমরা প্রতিশোধ নেব, কিন্তু আমি আমার মূল্যবান সময় পাকিস্তানের পিছনে ব্যয় করব। জয়শঙ্কর বলেন, পাকিস্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে 2008 সালে মুম্বাই সন্ত্রাসী হামলা একটি টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত হয়েছিল। আর কারণ সেই সময় ভারতীয়রা সম্মিলিতভাবে অনুভব করেছিল যে প্রতিবেশী দেশের এ ধরনের আচরণ আর সহ্য করা হবে না।
এরপর দিদির গাড়িতে হামলা হবে, বেশি দেরি নেই। সোশ্যাল মিডিয়ায় এমনই বিতর্কিত মন্তব্য করায় অভিযোগ উঠেছে এক অবসরপ্রাপ্ত রেল কর্মীর বিরুদ্ধে। আর এরপর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে গ্রেপ্তার করা হয় ওই অবসরপ্রাপ্ত রেল কর্মীকে। ধৃতের নাম বাদল লস্কর, বাড়ি দুর্গাপুরে। দিন দুয়েক আগে সোশ্যাল মিডিয়ায় এমনই বিতর্কিত মন্তব্য করেছিলেন বাদল লস্কর। এরপরেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বাদল লস্করের সেই পোস্টটিকে উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। তাতে কুণাল লেখেন, কে এই বাদল, খুঁজে বের করা হোক। এরপরে সেই সূত্র ধরে দুর্গাপুর থানায় বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবী সুদীপ দেবনাথ। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে দুর্গাপুরের অশোক অ্যাভিনিউ থেকে গ্রেপ্তার করা হয় বাদল লস্করকে। সোমবার সকালে ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। এই বিষয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ গড়ুই বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখন কি বলেন তিনি তা নিজেই জানেন না, আর সেই জন্যই বাংলার মানুষ কমেন্ট শুরু করেছেন। এ তো বাংলার মানুষ রাস্তায় নামবেন, তারা প্রতিবাদ করবেন, গাড়ি আটকাবেন। পুলিশ কতজনকে গ্রেপ্তার করবে বলে এদিন প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক। অপরদিকে এই প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, আমরা হতচকিত এবং অবাক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা হতে পারে বলে কেউ মন্তব্য করতে পারেন, তাও আবার সোশ্যাল মিডিয়ায়। শুভবুদ্ধি সম্পন্ন কোনো মানুষের মনে এরকম চিন্তা আসতেই পারে না। যারা এই ধরনের মন্তব্য করেন বা করবেন তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন নিশ্চয়ই আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে আমাদের আশা। ঘটনা প্রসঙ্গে পুলিশ এক আধিকারিক বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, শুরু করা হয়েছে তদন্ত। ভোট যত এগিয়ে আসছে বিহারের রাজনীতিতে ততই নানা রকম সমীকরণ তৈরি হচ্ছে। বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স থেকে সরে দাঁড়ালো পশুপতি কুমার পার্সের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি। বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি সভায় পারাস নিজেই এরই ঘোষণা করেন এই সিদ্ধান্ত। 2014 সাল থেকে এনডিএ শরিক থাকলেও এবার তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আজ থেকে আমার দল আর এনডিএ এক অংশ নয়। পারাসের অভিযোগ, তার দল দলিত সমাজকে প্রতিনিধিত্ব করে বলেই বিজেপি জেডিইউরা নেতারা তাদের গুরুত্ব দেয়নি। বিহারে এনডিএর বৈঠকগুলিতে দলের কোনো উল্লেখ করাই হয়নি বলে ক্ষোভ উগরে দেন তিনি আরও বলেন, আমরা ন্যায় বিচার চাইছিলাম কিন্তু শুধু পেয়েছি অবহেলা। আমরা দীর্ঘদিন এনডিএর সঙ্গে ছিলাম কিন্তু বারবার অপমানিত হতে হতে এবার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম। এদিন পারস ইঙ্গিত দেন, যদিও মহাগঠনবদ্ধভাবে তাদের উপযুক্ত সম্মান দেয় তাহলে ভবিষ্যতে তাদের সঙ্গে জোট গঠনের সম্ভাবনায় রয়েছে। উল্লেখযোগ্যভাবে চলতি বছরে তিনি আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। আরএলজেপির এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝি বলেন, এর ফলে এনডিএতে কোনো বিরূপ প্রভাব পড়বে না। এই রাজনৈতিক পরিবর্তনের ফলে বিহারের রাজনীতিতে বড়সড় পরিবর্তন ঘটতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এখন দেখার বিষয়, আরএলজেপি ভবিষ্যৎ মহাগঠবন্ধনের সঙ্গে সত্যি হাত মেলায় কিনা। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট পত্রিকা চ্যানেলটিকে। ধন্যবাদ।